2009 সালের 30শে জুন 58 বছর বয়সী মোহাম্মদ সাফিয়া হোটেল স্টাফকে বলে, পাশের রুমে যে 4 জন আছে তাদের ঘুম থেকে ডেকে দাও, আমরা একটু পরেই হোটেল থেকে চেক আউট করব। কিছুক্ষণ পর হোটেল স্টাফ হন্তদন্ত হয়ে এসে বলে, ওই রুমে কেউ নেই, রুম ফাঁকা। 4 জন জলজ্যান্ত মানুষ গেল কোথায়? কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। তাছাড়া পার্কিং লটে থাকা মোহাম্মদ সাফিয়ার 2টি গাড়ির মধ্যে একটি গাড়িও উধাও। পরিবারের 4 সদস্যের পাশাপাশি একটি গাড়িও নেই। চিন্তিত হয়ে মোহাম্মদ সাফিয়া স্ত্রী ও পুত্রকে নিয়ে থানায় যায়। পরিবারের 4 সদস্যের মিসিং রিপোর্ট লেখায়। ওই দিনই একটা নদী থেকে গাড়ি সমেত ওই 4 জনের মৃতদেহ পাওয়া যায়। গাড়ির ড্রাইভারের সিট ফাঁকা, সেখানে কেউ নেই। বাকি 4 জন সিটে বসা, সিট বেল্ট বাঁধা। গাড়ির চাবি গাড়িতে নেই। গাড়ি দুর্ঘটনার ফলে কি এই 4 জনের মৃত্যু হয়েছে, নাকি ষড়যন্ত্র করে কেউ তাদের হত্যা করেছে? কে এবং কেন এতগুলো প্রাণ একসাথে কেড়ে নিল তা জানলে আপনিও অবাক হবেন, ভাবতে বাধ্য হবেন এতটা ভয়ঙ্কর, এতটা নিষ্ঠুর হওয়া কিভাবে সম্ভব। চলুন শুনে নেওয়া যাক আজকের সত্যি ঘটনাটা। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। মোহাম্মদ সাফিয়ার জন্ম আফগানিস্তানের কাবুলে এক মধ্যবিত্ত পরিবারে। স্কুলের গণ্ডি পেরোবার আগেই মোহাম্মদ সাফিয়া স্কুল ছেড়ে পারিবারিক ব্যবসায় যোগ দেয়। প্রচণ্ড পরিশ্রমের ফলে ও উপস্থিত ব্যবসায়িক বুদ্ধির জোরে সাফিয়াদের পারিবারিক ব্যবসার দিন দিন উন্নতি হতে থাকে। কয়েক বছরের মধ্যেই আফগানিস্তানের একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠে মোহাম্মদ সাফিয়া। বাড়ি, গাড়ি, ঐশ্বর্য কোনো কিছুরই কোনো অভাব নেই আজ তাদের। 1980 সালে বাবা মার পছন্দ করা পাত্রীর সাথে বিয়ে হয় মোহাম্মদ সাফিয়া। তার স্ত্রী আফগানিস্তান আর্মির রিটায়ার্ড কর্নেলের কন্যা, নাম রোনা মোহাম্মদ ওমর। রোনা একজন সুন্দরী নারী। প্রথম দেখাতেই মোহাম্মদ সাফিয়ার মায়ের পছন্দ হয়ে গিয়েছিল তাকে। বিয়ের পর রোনা ও সাফিয়ার জীবন বেশ আনন্দেই কাটছিল, কিন্তু তাদের এই আনন্দ ও খুশি খুব বেশি দিন স্থায়ী হয় না। স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি ও রাগারাগি বাড়তেই থাকে। আসলে বিয়ের কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হয় না। মোহাম্মদ সাফিয়ার টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাই তারা স্বামী স্ত্রী ভালো ট্রিটমেন্টের জন্য ভারতে আসে। স্বামী স্ত্রী দুজনেরই নানান টেস্ট করায় ডাক্তার। তাতে জানা যায় রোনা মোহাম্মদ কখনোই মা হতে পারবে না। ভারাক্রান্ত মন নিয়ে তারা ফিরে আসে আফগানিস্তানে। রোনার মা হতে না পারার ব্যাপারটা সাফিয়ার বাড়ির লোক জানার পর থেকেই রোনার প্রতি তাদের ব্যবহার বদলে যায়। তারা যেন সহ্যই করতে পারে না রোনাকে। স্বামী মোহাম্মদ সাফিয়াও দিন দিন কেমন যেন নিজেকে দূরে সরিয়ে নিতে থাকে রোনার কাছ থেকে। রোনা মোহাম্মদ একজন স্বাধীন চেতা, মানবিক ও বাস্তববাদী নারী। তার মনে হয় সমস্যাটা তো তার, সে কখনো মা হতে পারবে না, কিন্তু তার জন্য মোহাম্মদ সাফিয়া পিতৃসুখ থেকে সারা জীবন কেন বঞ্চিত থাকবে? মোহাম্মদ সাফিয়ার বাবা মা অনেক দিন থেকেই দ্বিতীয় বিয়ের জন্য সাফিয়াকে বলছিল। তারা উত্তরাধিকারী পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। অবশেষে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তাব মেনে নেয় রোনা মোহাম্মদ। তারা উত্তরাধিকারী পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। অবশেষে 1989 সালে তুবা মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে মোহাম্মদ সাফিয়ার দ্বিতীয় বিবাহ হয়। বুকে শোকের পাথর চেপে রেখে যথাসম্ভব হাসি মুখে সবটা মেনে নেয় রোনা। একই বাড়িতে সাফিয়া তার 2 স্ত্রীকে নিয়ে বসবাস করতে থাকে। কয়েক মাসের মধ্যেই পরিবারের লোক সেই সুখবরটা পায়, যেটা শোনার জন্য তারা প্রায় 10টা বছর অপেক্ষা করেছে। সাফিয়ার দ্বিতীয় স্ত্রী তুবা গর্ভবতী। বিয়ের 1 বছরের মধ্যেই তুবা এক কন্যা সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় জায়নাব। জায়নাবকে তুবা জন্ম দিলেও তার দেখভাল করত রোনা। রোনা আপন সন্তানের মতো করে যত্ন করত জায়নাবকে। এরপর আরও এক পুত্র সন্তানের জন্ম দেয় তুবা, নাম রাখা হয় হামেদ। এরপর জন্ম হয় সেহেরের। সেহেরের জন্মের পর তুবার থেকেও বোধহয় বেশি খুশি হয়েছিল রোনা, কারণ সেহেরের জন্মের পর তুবা রোনাকে বলেছিল, এটা আমার নয়, তোমার সন্তান, তুমিই এর মা, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার, তুমি তোমার মতো করে ওকে মানুষ করো। এই বলে সদ্যজাত কন্যা সন্তানকে রোনার কোলে তুলে দিয়েছিল তুবা। রোনা তুবার 3 সন্তানকেই যত্ন করে বড় করছিল। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল,
কিন্তু এরপর আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হতে থাকে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সারা দেশে। সাফিয়ার ব্যবসাও শেষ হয়ে যেতে থাকে। ব্যবসায় মন্দা শুরু হয়। দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে বাধ্য হয়ে সাফিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। সেখানে কয়েক বছর সপরিবারে থাকে সাফিয়া। ছোটখাটো ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সাফিয়ার ব্যবসা ও পরিবার বাড়তে থাকে। সাফিয়ার দ্বিতীয় স্ত্রী তুবা একে একে আরও 4 সন্তানের জন্ম দেয়। মোট 7টি সন্তান, তার মধ্যে 5টি মেয়ে ও 2টি ছেলে। বেশ কয়েক বছর পাকিস্তানে থাকার পর সাফিয়ার ব্যবসা থেকে বেশ ভালোই লাভ হতে থাকে। বেশ কিছু টাকা পয়সা জমিয়ে উন্নত ভবিষ্যতের জন্য 7 সন্তান ও 2 স্ত্রীকে নিয়ে ইউএইতে চলে আসে। দুবাইতে সে একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে। জাপানের এক বিখ্যাত কোম্পানি থেকে ইলেকট্রনিক্স দ্রব্য দুবাইতে কিনে আনে ও সেখান থেকে তা দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করতে থাকে। সাফিয়ার ব্যবসার প্রভূত উন্নতি হয়। দেখতে দেখতে সাফিয়াদের জীবন বদলাতে থাকে। সাধারণ মধ্যবিত্ত থেকে আজ সে উচ্চবিত্ত শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, প্রচুর ধনসম্পদের মালিক সাফিয়া। এবার সাফিয়া আমেরিকা থেকে দামি দামি গাড়ি আনিয়ে তা ইউএইতে বিক্রি করতে থাকে। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও শুরু করে। সাফিয়া যে ব্যবসা শুরু করছে সেটাই দুর্দান্ত লাভ এনে দিচ্ছে তাকে। দেখতে দেখতে মোহাম্মদ সাফিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। প্রায় বছর 10 সাফিয়া তার পুরো পরিবারকে নিয়ে দুবাইতে থাকে। সাফিয়া ইউএইর নাগরিকত্ব পাবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলে, কিন্তু এখানকার নাগরিকত্ব সে পায় না। সাফিয়া আর আফগানিস্তানে ফিরে যেতে চায় না, তাই অন্য কোনো একটা দেশের নাগরিকত্ব তার চাই। তা না হলে একদিন না একদিন তাকে পরিবার নিয়ে আবার আফগানিস্তানেই ফিরে যেতে হবে। এরপর মোহাম্মদ সাফিয়া পরিবার নিয়ে অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাবারও অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই 1 বছর সেখানে থেকে আবার দুবাই ফিরে আসে। 2007 সালে সাফিয়া জানতে পারে কানাডা সরকার একটা স্কিম চালু করেছে। কোনো বিদেশি নাগরিক যদি কানাডায় $4 লক্ষ বেশি ইনভেস্ট করে তাহলে সেই ব্যক্তি সপরিবারে কানাডার পার্মানেন্ট নাগরিকত্ব পাবে। মোহাম্মদ সাফিয়া এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না। সাফিয়া কানাডা যাবার তোড়জোড় করতে থাকে, কিন্তু তারপর সে জানতে পারে যে ব্যক্তির 1-এর অধিক স্ত্রী থাকবে সে এই স্কিমের সুবিধা পাবে না, অর্থাৎ নাগরিকত্ব পাবে না। তাই মোহাম্মদ সাফিয়া তার দ্বিতীয় স্ত্রী তুবা ও 7 সন্তানকে নিয়ে কানাডায় শিফট হয়ে যায়। প্রথম স্ত্রী রোনা দুবাইতেই থেকে যায়। কানাডার মন্ট্রিয়লে থাকতে শুরু করে। শর্তানুসারে কানাডায় বিভিন্ন ক্ষেত্রে সে টাকা ইনভেস্ট করে। থাকার জন্য একটা ঝাঁ চকচকে বিলাসবহুল বাড়ি বানায়। প্রায় 4 কোটি টাকা দিয়ে সিলভার লেক্সাস এসইউভি গাড়ি কেনে। বিশাল বড় একটা শপিং মল বানায় এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও শুরু করে। কানাডা সরকারের সমস্ত শর্ত মানার পর প্রায় 6 মাসের মধ্যেই মোহাম্মদ সাফিয়া ও তার পরিবার কানাডার নাগরিকত্ব পায়। তারপর দুবাইতে থাকা প্রথম স্ত্রী রোনা মোহাম্মদকে কানাডায় আনার তোড়জোড় শুরু করে। রোনা মোহাম্মদকে স্ত্রীর পরিচয়ে কানাডা আনা যাবে না, তাই রোনা মোহাম্মদকে আত্মীয়ের পরিচয় দিয়ে বাচ্চাদের দেখাশোনার জন্য কানাডায় আনতে চায়, এমনভাবে সরকারের কাছে দরখাস্ত করে। পারমিশন পেলে রোনা মোহাম্মদকে হাউসমেডের পরিচয়ে কানাডাতে আনে মোহাম্মদ সাফিয়া। সাফিয়া ব্যবসার কাজে বেশিরভাগ সময় দুবাইতে থাকত, কারণ মেইন বিজনেস দুবাইতেই ছিল। কানাডার ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার 18 বছর বয়সী ছেলে হামেদের। হামেদ বাবার পরামর্শে, বাবার অনুপস্থিতিতে কানাডার ব্যবসার সমস্ত দায়িত্ব ও পরিবারের ওপর নজরদারি চালাতো। এর পাশাপাশি সে লেখাপড়াও চালিয়ে যাচ্ছিল। পরিবারের সব ছেলেমেয়েরাই কানাডার নামকরা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত। মোহাম্মদ সাফিয়ার বড় মেয়ে 19 বছর বয়সী জায়নব, মেজ মেয়ে 17 বছর বয়সী সেহের ও 13 বছর বয়সী গীতি এই ইংলিশ মিডিয়াম স্কুলের কালচার খুব দ্রুত অ্যাডপ্ট করে। তারা একটু স্বাধীনচেতা, নারীবাদী হয়ে ওঠে। এখানকার মেয়েদের মতো পোশাক আশাক পরতে তারা পছন্দ করে। অথচ মোহাম্মদ সাফিয়া ও তার দ্বিতীয় স্ত্রী তুবা চায় তাদের মেয়েরা আফগানি কালচার অনুসরণ করুক, কিন্তু মেয়েদের পক্ষে সেটা সম্ভব নয়। কি করেই বা সম্ভব হবে? মানুষ যেখানে বাস করে তার পারিপার্শ্বিক পরিবেশের এফেক্ট
তার মধ্যে অবশ্যই পড়ে। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা ক্যানাডার আর 5 জন মেয়েদের মতো করেই জীবন কাটাতে চায়। এই নিয়ে সংসারে বাবা মা ও 3 মেয়ের মধ্যে মনোমালিন্য ও অশান্তি বাড়তেই থাকে। বাবা মোহাম্মদ সাফিয়া নিজে বিদেশি আদব কায়দাকে আপন করে নিয়েছিল, সেটা কোনো দোষের নয়, অথচ মেয়েরা তা করতে চাইলে সেটা চরম দোষের হয়ে ওঠে। এদিকে মেয়েদের সৎ মা রোনা মোহাম্মদ একটু স্বাধীনচেতা নারী, তাই মেয়েদেরকে সে সাপোর্টই করে। তুবা বা সাফিয়া মেয়েদের বকাবকি করলেও তাদের সৎ মা সব সময় মেয়েদের হয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। মেয়েদেরকে রোনা মোহাম্মদ যেহেতু আদর, ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করে তুলেছে, তাই মেয়েরা রোনা মোহাম্মদকে আপন মায়ের থেকেও বেশি ভালোবাসত। এটা সহ্য হতো না তুবার, তাই সে কথায় কথায় রোনাকে ছোট করত, কাজের লোক বলতো। ক্যানাডায় রোনার পরিচয় মোহাম্মদ সাফিয়ার প্রথম স্ত্রী হিসেবে নয়, বরং তার পরিচয় তাদের বাড়ির পরিচারিকা হিসাবে। মেয়েদেরকে রোনা মোহাম্মদই যেহেতু আদর, ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করে তুলেছে, তাই মেয়েরা রোনা মোহাম্মদকে তার আপন মায়ের থেকেও বেশি ভালোবাসত। এটা সহ্য হতো না তুবার, তাই সে কথায় কথায় রোনাকে ছোট করত, কাজের লোক বলতো। নিজের পৌরুষত্ব জাহির করার জন্য রোনা মোহাম্মদকে সাফিয়া বরাবরই মারধর করত। রোনা সন্তান দিতে না পারার অপরাধে মুখ বুঝে মার খেত। তবে ক্যানাডা আসার পর থেকে তুবাও রোনার সাথে দুর্ব্যবহার করতে থাকে, তার উপর হাত তুলতেও পিছপা হয় না। এদিকে 2008 সালে জায়নব তারই স্কুলের এক সহপাঠী পাকিস্তানি ছেলে ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবাসত। তবে জায়নব জানত এই স্কুলে তার ভাই হামেদও পড়ে। হামেদ যদি কোনোভাবে তাদের এই ভালোবাসার কথা জেনে যায় তাহলে সে বাবা মাকে বলে দেবে, তাই লুকিয়ে চুরিয়ে গোপনে জায়নব তার প্রেমিকের সাথে দেখা করত। কখনো কখনো বাড়িতে যখন বাবা মা ও হামেদ এই 3 জনের কেউই থাকতো না, তখন জায়নব বাড়িতে তার প্রেমিককে ডেকে পাঠাত। কিছুক্ষণ গল্পগুজব করে সে আবার বাড়ি চলে যেত। হামেদ কিছু একটা আন্দাজ করতে পারছিল, কিন্তু ধরতে পারছিল না। একদিন বাবা মা বিজনেস মিটিংয়ের জন্য দুবাই চলে গেলে ও সেই সঙ্গে হামেদও বাড়ি থেকে বেরিয়ে গেলে জায়নব তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকে। এভাবে জায়নব হামেদের পাতা জালে পা দিয়ে ফেলে। আসলে ওই দিন হামেদ অন্য কোথাও যায়নি, একটু দূর থেকে লুকিয়ে লুকিয়ে বাড়ির ওপর নজর রাখছিল। তাই বাড়িতে যে জায়নবের বয়ফ্রেন্ড ওয়াহিদ আসছে তা সে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে বাড়িতে না ফিরে কিছুক্ষণ পর হামেদ বাড়ি ফেরে এবং হাতে নাতে ওয়াহিদকে ধরে ফেলে, তাকে মারধরও করে, বাড়ি থেকে বার করে দেয় এবং দুবাইতে কল করে বাবা মাকে সবটা জানায়। বাবা মা তড়িঘড়ি বাড়ি ফিরে আসে এবং জায়নবকে প্রচণ্ড বকাবকি করতে থাকে ও মারধরও করে। জায়নবের বাড়ি থেকে বেরোনো, এমনকি স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় তার বাবা মা। নিজেদের বাড়িতে একরকম বন্দি করেই রাখা হয় জায়নবকে। অথচ বাবা মার অনুপস্থিতিতে হামেদও তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াতো, সময় কাটাতো, বাড়িতে আনতো। অথচ সেই একই কাজ যখন তার দিদি করেছে তখন সে সেটা মেনে নিতে পারেনি। দিদিকে শায়েস্তা করার জন্য বাবা মাকে সে সব কিছু জানিয়ে দেয়। এ কেমন মানসিকতা হামেদের! বাবা মাও হামেদের কখনো কোনো দোষী দেখতে পায় না। যত বাধা, যত পক্ষপাতিত্ব তা শুধুমাত্র মেয়েদের জন্য। এই ঘটনার কিছুদিন পর হামেদ জানতে পারে তার আর এক বোন সেহেরও তাদেরই স্কুলের একটা ছেলের সাথে প্রেম করছে। যদিও সেহের অনেক সাবধানতা অবলম্বন করে, লুকিয়ে চুরিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতো, কিন্তু হামেদ গোপনে সেহেরের উপর নজর রেখে তাদেরও হাতে নাতে ধরে ফেলে এবং যথারীতি বাবা মাকে সবটা বলে দেয়। এরপর মা তুবা স্কুলে এসে এমন সিন ক্রিয়েট করে যা সেহেরকে এতটাই অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দেয় যে সে রাগে দুঃখে বাড়ি ফিরেই আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে তার সৎ মা ও বোন গীতি তা দেখে ফেলে এবং সে যাত্রায় সেহেরকে বাঁচিয়ে নেয়। এ কথা যখন সেহেরের আপন মা তুবা জানতে পারে তখন সে বলে ও যা করেছে তাতে ওর মরে যাওয়াই ভালো। একজন মা কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? যাই হোক, এই ঘটনার কিছুদিন পর 7ই মে 2008 স্কুলে ধারালো জিনিস দিয়ে হাত কেটে আবারও আত্মহত্যার চেষ্টা করে সেহের, কিন্তু এবারও ভাগ্যের জোরে সে বেঁচে যায়।
তুবা সেহেরের স্কুলে এসে যে সিন ক্রিয়েট করেছিল তাতে এবং সেহেরের নিজের জীবন শেষ করে দেবার চেষ্টা দেখে স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারে সেহেরের বাড়ির লোকেরা তাকে নির্যাতন করে, অত্যাচার করে। তাই স্কুল কর্তৃপক্ষ কিউবেক সোশ্যাল সার্ভিসে কল করে সেহেরের ব্যাপারে তাদের আশঙ্কার কথা জানায়। খবরটা পেয়ে সোশ্যাল সার্ভিস সেন্টারের কয়েকজন আধিকারিক সেহেরদের বাড়িতে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে। সেহের ও জায়নব সব সত্যি তাদের বলে দেয়। এমন সময় মোহাম্মদ সাফিয়া বাড়িতে এসে দেখে তার অনুপস্থিতিতে তার মেয়েদের স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তারা অনুসন্ধান করতে এসেছে। এ কথা শুনে মোহাম্মদ সাফিয়া বলে, আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন, এখানে সবকিছু ঠিকঠাক স্বাভাবিকই আছে, শুধু শুধু আপনারা আমাদের বিরক্ত করছেন। বাবাকে সামনে দেখে ভয় পেয়ে যায় মেয়েরা। তারা আগের বয়ান বদলে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা বাড়িতে খুব খুশিতে ও আনন্দেই আছি। এ কথা শুনে তারা চলে যায়, যদিও তাদের বোঝা উচিত ছিল বাবার ভয়েই মেয়েরা পূর্বের বয়ান বদলেছে। এরপর জায়নবের মতো সেহেরেরও স্কুলে যাওয়া, এমনকি বাড়ির বাইরে যাওয়াও বন্ধ করে দেওয়া হয়। কথায় কথায় তাদের নির্যাতন করা হয়। রুনা মোহাম্মদ সব সময় মেয়েদের পাশে থাকত, তাদের হয়ে কথা বলতো, তাদের সাপোর্ট করত। তাই সাফিয়া ও তুবার চক্ষুশূল হয়ে ওঠে সেও। তাকেও কটু কথা শোনানো হতো, বাড়ির কাজের লোক বলা হতো। গালাগালি, মারধর, নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে রুনা মোহাম্মদ একবার ঠিক করে সে কানাডা ছেড়ে আফগানিস্তান ফিরে যাবে, কিন্তু মেয়েদের কথা ভেবে সে কানাডাতেই থেকে যায়। এদিকে হামেদ দুই বোনকে শায়েস্তা করার পর তৃতীয় বোন গীতির ওপর নজর রাখতে শুরু করে। গীতি কানাডার কালচার, এখানকার মানুষদের লাইফস্টাইল, পোশাক পরিচ্ছদ এসবের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিল, কিন্তু তার বাবা মা আফগানি কালচার অনুসরণ করার জন্য তাকে চাপ দিতে থাকে। এই নিয়ে বাড়িতে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। গীতির কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু গীতির ব্যাগ চেক করে হামেদ একটা চিঠি পায়। চিঠিটা একটা অনাথ আশ্রমের ঠিকানায় লেখা, যেটা গীতি পোস্ট করে উঠতে পারেনি। তার আগেই সেটা হামেদের হাতে পড়ে যায়। চিঠিতে লেখা ছিল, আমি বাঁচতে চাই, বাড়িতে থাকলে ওরা আমাকে একদিন ঠিক মেরে ফেলবে, আমাকে বাঁচান, ইত্যাদি আরও নানান কথা। চিঠি পড়ে হামেদ প্রচণ্ড রেগে যায়, গীতিকে যথেষ্ট মারধর করে এবং বাবা মাকেও সবটা জানিয়ে দেয়। এরপর বাকি দুই বোনের মতো গীতির জীবনটাও দুর্বিষহ করে তোলে বাবা মা ও হামেদ মিলে। মা তুবার মনে হয় এই সব কিছুর জন্য দায়ী জায়নব। জায়নবকে দেখে দেখেই এরা বিগড়ে গেছে। এভাবে বেশ কিছুদিন কাটে। জায়নব বাবা মার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে কথা দেয় যে যে ভুলের সাজা সে পাচ্ছে সেই ভুল সে আর কখনো করবে না। সে লেখাপড়া করার আর একটা সুযোগ চায় বাবা মার কাছে। অনেক অনুনয় বিনয় করার পর বোনেরা আবার লেখাপড়া করার পারমিশন পায়। এর কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জায়নবের আবার যোগাযোগ হয় তার বয়ফ্রেন্ডের সঙ্গে। জায়নব বলে সে তাকে বিয়ে করতে চায়, তাকে বিয়ে করে সে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। সে আর পারছে না এখানে থাকতে। এত নির্যাতন, এত কটু কথা, এত বাধা সে আর মেনে নিতে পারছে না। কিন্তু তার বয়ফ্রেন্ডের না আছে চাকরি, না আছে নিজস্ব বাসস্থান, তাই তার পক্ষে এক্ষুনি বিয়ে করা সম্ভব নয়। সে জায়নবকে অপেক্ষা করতে বলে, ধৈর্য ধরে এই বাড়িতেই থাকতে বলে। কিন্তু জায়নব ঠিক করে ফেলেছিল সে বাবা মা ও হামেদের অত্যাচার আর সহ্য করবে না, সে বাড়িতে আর থাকবে না। 2009 সালের 16ই এপ্রিল তিন বোন মিলে শপিং করতে যায়। বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। তিন বোন বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই বাবা মা ও হামেদ একসাথে তাদের বকাবকি ও গালাগালি দেওয়া শুরু করে। হামেদ জায়নবকে একটা থাপ্পড়ও মারে। তিন বোন বাবা মার কাছে যথেষ্ট মার খায়, অপমানজনক নানান কথা শোনে। ওই দিনই জায়নব ঠিক করে কাল সকালেই সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে কোনো মহিলা অনাথ আশ্রমে। 17ই এপ্রিল জায়নব বাড়ি ছেড়ে চলে যায়। জায়নব পালিয়েছে এটা জানতেই সঙ্গে সঙ্গে হামেদ হেল্পলাইন নাম্বারে ফোন করে মিসিং রিপোর্ট লেখায়। জায়নব এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তাই খুব দ্রুত খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় জায়নব একটা উইমেন শেল্টারে আছে। পুলিশ জায়নবকে কেন বাড়ি ছেড়েছে এ প্রশ্ন করলে জায়নব বলে, আমি আমার শর্তে বাঁচতে চাই, স্বাধীনভাবে আমি এখানেই থাকবো, বাড়ি ফিরব না। জায়নব সেই সেন্টারেই থেকে যায়।
এদিকে বাড়ির এমন পরিস্থিতি, মেয়েদের ওপর নির্যাতন, এসবের ফলে সেহের ও গীতি লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে না, ফলে পরীক্ষায় তারা ফেল করে। ওদিকে জায়ানব সেন্টার থেকে ওয়াহিদের সঙ্গে সম্পর্ক রেখে চলে। তারা দুজনে বিয়ে করবে ঠিক করে। একদিন জায়ানব তার মা তুবাকে কল করে বলে সে কয়েকদিনের মধ্যেই তার বয়ফ্রেন্ড ওয়াহিদকে বিয়ে করবে। তুবা মেয়ের এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। জায়ানবকে বলে বাড়ি ফিরে আসতে। এমন পদক্ষেপ সে যেন না নেয়। তুবা এও বলে সে নিজে দাঁড়িয়ে থেকে ওয়াহিদের সঙ্গে তার বিয়ে দেবে, কিন্তু জায়ানব তার মার কথা বিশ্বাস করে না, তাই বাড়িও ফিরে আসে না। কিন্তু তার বয়ফ্রেন্ড অমর ওয়াহিদ যখন তাকে বলে হতে পারে সত্যিই তোমার বাড়ির লোক হয়তো নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমার কাছে ক্ষমা চেয়েছে, ওদের ক্ষমা করে দাও, রাগ ভুলে বাড়ি ফিরে যাও। ওয়াহিদের কথা শুনে জায়ানব বাড়ি ফিরে যায়। এই বাড়ি ফিরে যাওয়াটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল তা পরে বোঝা যায়। ওয়াহিদের আজও আফসোস হয়, মনে হয় কেন সে জায়ানবকে বাড়ি ফেরার পরামর্শটা দিয়েছিল। তা না দিলে আজ হয়তো জায়ানব তার সঙ্গে সংসার করত, বেঁচে থাকত। যাই হোক, জায়ানব বাড়ি ফিরে যায় ও তার পরিবার অমর ওয়াহিদের সঙ্গে তার বিয়েও দেয়। কিন্তু বিয়ের 24 ঘন্টার মধ্যেই হামেদ ওদের দুজনের ডিভোর্সও করিয়ে দেয়। কিন্তু জানা যায় না ঠিক কী কারণে জায়ানব এটা করেছিল। অনুমান করা হয় হামেদ এমন কিছুর ভয় দেখিয়েছিল যার ফলে জায়ানব এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। 2009 সালের জুন মাসে হামেদ ইন্টারনেটে এমন কিছু সার্চ করেছিল যা সাধারণ মানুষ করে না, রিমোট রিভার্স, রিমোট ওয়াটার বডিজ। 20 জুন হামেদ সবচেয়ে ডিস্টার্বিং সার্চ করেছিল ওয়্যার টু কমিট মার্ডার। এই সার্চের ঠিক 10 দিন পর হামেদ তার 3 বোনকে মেরে ফেলে। হামেদ বোনেদের বলে আমরা সপরিবারে নায়াগ্রা ফলস দেখতে যাব। মোহাম্মদ সাফিয়া ও হামেদ তুবাকে বলে ওখানেই তারা জায়ানবকে মেরে ফেলবে। জায়ানবের জন্যই তাদের ফ্যামিলির সমস্ত মান সম্মান সব নষ্ট হয়ে গেছে, ওর জন্যই ছোট বোনেরা বিপথে চলে যাচ্ছে। তুবাও যেহেতু ঠিক এমনটাই ভাবত, তাই সে কোনো বাধা দেয় না, বরং ঘুরতে যাবার জন্য 3 মেয়েকে ও রোনাকে সে রাজি করায়। নায়াগ্রা ফলস দেখে তারা একটা হোটেলে ওঠে যেখানে সিকিউরিটি অতটা জোরালো ছিল না। তারপর 2টো রুমে তারা শিফট হয়ে যায়। একটাতে থাকে 3 বোন ও রোনা, আর একটাতে থাকে সাফিয়া, হামেদ ও তুবা। সুযোগ বুঝে হোটেল কর্তৃপক্ষের চোখ এড়িয়ে তারা 7 জন মিলে 2টো গাড়িতে উঠে পড়ে। একটাতে 3 বোন ও রোনা বসে, তবে গাড়ি চালানোর জন্য সেই গাড়িতে ড্রাইভারের সিটে বসে তুবা। অপর গাড়িতে ওঠে বাবা ও ছেলে। এরপর কিংস্টন মাইলস লকসে তারা রাত 1:45 নাগাদ এসে পৌঁছায়। একটা খাদের ধারে তুবা নিসান সেন্ট্রা গাড়িটি দাঁড় করিয়ে গাড়িতে থাকা বাকিদের উদ্দেশ্যে বলে অনেকক্ষণ ড্রাইভ করে আমার কষ্ট হচ্ছে, এবার তোমাদের বাবা গাড়ি চালাবে। এই বলে গাড়ি থেকে নেমে পিছনের সিলভার লেক্সাসে উঠে পড়ে। গাড়ি চালাচ্ছিল হামেদ। সে এবার আগে দাঁড়িয়ে থাকা নিসান সেন্ট্রা গাড়িটিকে ধাক্কা মারতে থাকে। ধাক্কা মেরে মেরে গাড়িটিকে নিচের নদীতে ফেলে দেয়। তারপর হোটেলে ফিরে আসে। পরদিন সকালে গল্প সাজিয়ে থানায় গাড়ি ও পরিবারের 4 সদস্যের মিসিং ডায়েরি করে। এর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সেই ডুবন্ত গাড়ি উদ্ধার করে জল থেকে। গাড়িটি এমন জায়গায় পড়েছিল যেখানে জলের লেভেল ছিল মাত্র 2 মিটার, অর্থাৎ ডুবন্ত গাড়ির ওপর 2 মিটার জলস্তর ছিল, অথচ গাড়ির ভিতরে থাকা মানুষগুলো সিট বেল্ট পরা অবস্থায় রয়েছে। দুর্ঘটনার কবল থেকে বাঁচার তাদের কোনো চেষ্টাই ছিল না। কেন? গাড়িটা তো মাত্র 2 মিটার জলের তলায় ছিল, চেষ্টা করলে প্রত্যেকে বেঁচে যেতে পারত। গাড়ি থেকে বেরোনোর কোনো চেষ্টাই তারা করেনি, কারণ গাড়ির ভিতরে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। ড্রাইভারের সিট ফাঁকা, গাড়ির চাবি গায়েব। অনেকের অনুমান 4 জনকে আগে থেকে ঘুমের ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখনই গাড়িটিকে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া হয়। গাড়ি ও 4 জনের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রথমে তুবাকে থানায় ডাকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তুবা বলে রাতে গাড়ি চুরি করে ওই 4 জন পালিয়েছিল। অ্যাক্সিডেন্টালি গাড়িটি খাদে পড়ে যায় বলে তার মনে হয়। একে একে পুলিশ মোহাম্মদ সাফিয়া ও হামেদকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তেমন কোনো সন্দেহজনক উত্তর পাওয়া যায় না। কিন্তু হামেদ একটা ভুল করে ফেলেছিল। 30 জুন 2009 সকাল 7টা নাগাদ
থানায় তার সিলভার লেক্সাস গাড়িটির অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখায়। যদিও হামেদ নিজেকে সেভ করার জন্য এটা করেছিল, কিন্তু এটাই তাকে ধরিয়ে দেয়। পুলিশ অনুসন্ধান করে দেখে হামেদের গাড়ির সামনের দিকটা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তুবড়ে গেছে, ঠিক তেমনি ডুবন্ত গাড়ির পিছন দিকটাও ক্ষতিগ্রস্ত ছিল, তুবড়ে গেছিল। পুলিশ বুঝে ফেলে হামেদই এই 4 জনকে হত্যা করেছে। তবে তার সঙ্গ তার বাবা মা দিয়েছিল না দেয়নি সেটা পুলিশ বুঝে উঠতে পারে না। সেই ব্যাপারটা জানার জন্য পুলিশ ওয়্যার ট্যাপ সার্ভেলেন্স স্টার্ট করে। গাড়ির ডিভাইস পুলিশ ট্যাপ করেছিল তা কেউই জানত না। বেশ কয়েকদিন পর যখন মোহাম্মদ সাফিয়া ও তুবা ওই গাড়িতে লং ড্রাইভে বেরিয়েছিল, তখন তাদের মধ্যে যা কথোপকথন হয়েছিল তা হিডেন ডিভাইসে রেকর্ড হয়ে যায়। কথা প্রসঙ্গে মেয়েদের কথা উঠলে সাফিয়া বলে, মেয়েরা যদি 100 বারও বেঁচে যেত তাহলেও আমি তত বাড়ি তাদের টুকরো টুকরো করে ফেলতাম, মেরে ফেলতাম। তুবা বলে, তোমার এ শাস্তি জায়ানবের প্রাপ্য ছিল, বাকি 2 মেয়ে তো ইনোসেন্ট ছিল। কিন্তু সাফিয়া বলে, এরা 4 জনই এই শাস্তির যোগ্য ছিল। পরিবারের মান সম্মানের বেশি আমার কাছে আর কিচ্ছু না, ওরা এটাই ডিজার্ভ করে। পুলিশ এরপর মোহাম্মদ সাফিয়া, তুবা ও হামেদকে অ্যারেস্ট করে। কোর্ট এই 3 জনকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। 25 বছর পর এই 3 নৃশংস ব্যক্তি ছাড়া পেয়ে যাবে। আপনার কি মনে হয় 4 জন ইনোসেন্ট মানুষকে হত্যা করার সাজা 25 বছরের জেল, এটা কি তাদের যথাযোগ্য শাস্তি হলো? ভিকটিমরা কি তাদের সঠিক বিচার পেল? আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।